কৌশিকের মাথা হ্যাং হয়ে গেল। ওষ্ঠে এখনো গরম গরম ভাব অনুভূত হচ্ছে। মুহূর্তে কি ঘটে গেল বুঝতে আর মিনিট খানেক সময় লাগলো। যখনই বুঝতে পারলো পুরো ঘটনা, তখন কৌশিকের ঠোঁটের কোনো সূক্ষ্ম হাসির রেখা দেখা মিলল। কৌশিক তুবাকে ছেড়ে দিল, পেছনে ঘুরে ডান হাতের মাথায় চুল খামচে ধরে পেছনে ঠেলে দিল। এর পরপরই হুট করে ঘুরে তাকালো। তুবার দুই পাশের দেয়ালে হাত রেখে তুবাকে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে নিল। মাথাটা ঝুঁকিয়ে তুবার মুখোমুখি হয়ে বলল, দিলি তো দিলি তো রাগের 12টা বাজিয়ে। হ্যাঁ দিলাম, আবার রাগ দেখালে আবারও দিব। তুবার ভয়হীন চোখের দিকে কয়েক সেকেন্ড নির্বিশেষ তাকিয়ে রইল কৌশিক। কণ্ঠে রুক্ষতা কমে গেল, অত্যন্ত কোমল কণ্ঠে আওড়ালো, উস্কে দিচ্ছিস তো? মনটাকে শত শত দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছিলাম, তুই নিজ হাতে এক এক করে দড়িগুলো খুলে দিচ্ছিস। যেদিন মনটা পুরোপুরি বাঁধন ছাড়া হয়ে যাবে না, সেদিন কিন্তু তোর নিস্তার নেই। আমি নিস্তার চাইও না। কৌশিকের কথার বিপরীতে চোখে চোখ রেখে জবাব দিল তুবা। কৌশিক ঠোঁট কামড়ে হাসলো। তুবার পুরো মুখ জুড়ে দক্ষ নজর জোড়া সময় নিয়ে বিচরণ চালালো। নজর ঘুরাতে গিয়ে কৌশিকের চোখ আটকে গেল তুবার পাতলা নরম ওষ্ঠে। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে শুকনো ঢোক গিলল কৌশিক। দেয়াল থেকে হাত সরিয়ে সরে দাঁড়ালো। পকেট থেকে তুবার ফোনটা বের করে এগিয়ে দিয়ে বলল, ঘরে যা, এখানে আর এক মুহূর্তও থাকবি না, আমি কন্ট্রোল হারাচ্ছি। তুবা আর দাঁড়ালো না, বাধ্য মেয়ের মতো ফোনটা নিয়ে দরজার দিকে পা বাড়ালো। কয়েক কদম গিয়ে একবার ঘাড় ঘুরিয়ে ফিরে চাইলো। কৌশিকের উন্মুক্ত সুঠাম দেহে আরো একবার নজর ঘুরালো। এরপর লজ্জা পাওয়ার ভঙ্গিতে সেখান থেকে প্রস্থান করলো। তুবার লাজুক চাহনি দেখে ঠোঁট কামড়ে হাসলো কৌশিক। হাসির দাপটে দেহটা সামান্য দূরে উঠল। এর পরপরই আচমকা চোয়াল জোড়া শক্ত করে ফেললো। রবির নামটা আবারও কৌশিকের ব্রেনে টোকা দিচ্ছে। রাগে শরীর জ্বলে যাচ্ছে কৌশিকের। ইচ্ছে করছে ছেলেটাকে জ্যান্ত পুঁতে ফেলতে। সাত সকালে ভুইয়া মঞ্জিলে আগমন ঘটলো রাইমার। কৌশিক মমিতার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ছুটতে ছুটতে চলে এসেছে মেয়েটা। মূলত এসেছে কৌশিকের টানে। প্রিয় মানুষকে নিয়ে এমন লোমহর্ষক খবর শুনে কোনো মেয়ের পক্ষে কি ঠিক থাকা সম্ভব? রাইমাও পারেনি ঠিক থাকতে। সেই রাত থেকে ছটফট করছে এই বাড়িতে আসার জন্য, কিন্তু গভীর রাত হওয়ায় তার বাবা মা আসতে দেয়নি। নিরুপায় হয়ে ছটফট করতে করতে রাতটুকু পার করেছে রাইমা। এরপর ভোরের আলো ফুটতে না ফুটতেই ছুটে চলে এসেছে এই বাড়ি। তার বাবা মা আসবে আরো কিছুক্ষণ পরে। ভুইয়া মঞ্জিরে কদম রাখার পর থেকেই রাইমা ব্যাকুল নয়নে খুঁজে চলেছে কৌশিককে। তাকে এক নজর না দেখা পর্যন্ত চোখ জোড়া শান্তি পাচ্ছে না। খবর পেয়ে মৌমিতা সবার আগে নিচে নেমে এলো। একে একে রিয়া, নীরব সহ বাড়ির রমণীরাও হাজির হলেন। বসার ঘরে ছোটখাটো একটা আড্ডার আসর বসে গেল। রমণীদের হাসির শব্দে বাড়ির দেয়ালগুলো ঝংকার তুলছে যেন। তুবা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ঠিক এমন সময় কানে হালকা পাতলা হাসির ছন্দ বাড়ি খেলো। সঙ্গে সঙ্গে ঘুমটা ছুটে গেল তুবার। পিটপিট করে চোখ মেলে তাকিয়ে ঘরের দেয়াল ঘড়িতে নজর বুলালো। সবে সকাল 6টা। এত সকালে এমন হা হা হি হি করে বাড়ির শব্দ দূষণ করছে কারা? ভাবতে ভাবতে উঠে বসলো তুবা। আঘাতপ্রাপ্ত জায়গাগুলোর ব্যথা অনেকটাই কমে গেছে। এখন হাঁটতেও খুব একটা কষ্ট হয় না। তুবা ধুম করে উঠে দাঁড়ালো। এলোমেলো চুলগুলো দুই হাতে পেঁচিয়ে খোপা করতে করতে বেরিয়ে গেল ঘর থেকে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে সবার সাথে বসার ঘরে উকি দিল। ঠিক এমন সময় বড় সোফায় মমিতার পাশে রাইমাকে দেখে চোখ মুখ কুঁচকে গেল তুবার। বিরক্তিতে গলা তেতো হয়ে এলো। এই মেয়েটাকে তুবা একদম পছন্দ করে না। আর সেদিন কৌশিককে ওই চিঠিটা দেওয়ার পর থেকে তো তুবা ওকে সহ্যই করতে পারে না। দুই কোমরে হাত রেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো তুবা। এই আপদটাকে ঘাট থেকে নামানোর ফন্দি খুঁজল, কিন্তু সদ্য ঘুম থেকে ওঠা তুবার দুর্বল মস্তিষ্ক শক্তপোক্ত কোনো উপায় বের করতে পারল না। তুবা হতাশ হলো। ক্লান্ত ভঙ্গিতে পা টেনে টেনে হাঁটা দিল কৌশিকের ঘরের দিকে। কৌশিক সচরাচর তার ঘরের দরজা লক করে না। তার কারণ একটাই, দিনে রাতে কারণে অকারণে তুবা এই ঘরে উকিঝুঁকি মারে। ওর উকিঝুঁকি মারাতে যাতে ব্যাঘাত না ঘটে, এজন্য কৌশিক ঘরের দরজা খোলাই রাখে। আজও তার ব্যতিক্রম হয়নি। এই যেমন দরজাটা শুধু চাপিয়ে রাখা। সেই চাপানো দরজাটা আলতো হাতে একটু ফাঁক করে ঘরের ভেতরে উকি দিল তুবা। এরপরই টুক করে ঘরে ঢুকে পড়লো। গুটি গুটি পায়ে এগিয়ে গেল খাটের কাছাকাছি। সঙ্গে সঙ্গে চোখ আটকে গেল বড়সড় আলিশান বিছানায়। কোমর পর্যন্ত পাতলা চাদর টেনে ঘুমিয়ে আছে কৌশিক। পেটানো শরীরটা পুরোপুরি উন্মুক্ত। পেটের শক্ত পেশিগুলোর ভাঁজ নিঃশ্বাসের সাথে সাথে ওঠানামা করছে। এলোমেলো চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে আছে।
ঘুমন্ত অবস্থায় একটু বেশি আকর্ষণীয় লাগছে যেন। তুবা খেই হারালো, অবাধ্য হলো চোখের চাহনি। বখাটেদের মতো চোখ দিয়েই ছাপ বসিয়ে দিল কৌশিকের দেহে। শক্ত পুরুষালী দেহটা একবার ছুঁয়ে দেখার বাসনা জাগলো মনে। সেই বাসনা মেটাতে তুবা সামনে হাত বাড়ালো, চিকন তর্জনীটা আস্তে করে রাখলো কৌশিকের বুকে। অত্যন্ত সাবধানে আলতো করে আঙুল ছোয়ালো বুকের মাঝখানটায়, ছুঁয়ে দিল তুবা, নিজেই কেঁপে উঠল। আচমকা কৌশিক হুট করে চোখ মেলে তাকালো। সেকেন্ডের ব্যবধানে বুকের ওপর রাখা তুবার হাতটা খপ করে ধরে এক টানে নিচের দিকে ফেলে দিল। কৌশিকের এমন অতর্কিত আক্রমণে হক চকিয়ে গেল তুবা। স্থির হয়ে বিছানায় লেপ্টে রইল। তুবার দুই পাশে দুই হাত রেখে সামনে ঝুঁকে গেল কৌশিক। চোখে মুখে তখনও অল্প স্বল্প ঘুমের রেশ, কণ্ঠ ঘুম ঝরানো। এই সাত সকালে আমার ঘরে কি তোর? আমার ঘুমের ফায়দা ওঠাতে এসেছিস? কৌশিকের এমন প্রশ্নে তুবা বাকরুদ্ধ হয়ে পড়ল। চোখের আকার ধারণ করলো বৃহৎ, যেন ঠুস করে মনে দুটো চোখ থেকে বেরিয়ে আসবে। তুবা অবাক সুরে বলল, কিসব আজে বাজে কথা? ফয়দা উঠাবো মানে? মানেটা আমার চেয়ে ভালো তুই জানিস। এসেছিস তো আমার ইজ্জত হরণ করতে, তাই তো এখানে সেখানে ছুঁয়ে দিচ্ছিলি। পুরুষ মানুষের ইজ্জত আবার কেউ কিভাবে হরণ করে? যত সব আজগুবি কথা। আমি তো শুধু দেখতে এসেছিলাম। উফ জান, এতে এত লুকোচুরি কেন? দেখতে চাইলে সোজা আমাকে বলবি। তোর জন্য এই ঘর, এই বাড়ি, আমার জীবন, আমার মন, এমনকি দেহটাও উন্মুক্ত। যদিও ভেবেছিলাম এসব দেখা দেখি বিয়ের পরে করব, কিন্তু তুই চাইলে আমি এখনো দেখাতে রাজি। বল, দেখাবো? কৌশিকের লাগাম ছাড়া কথা শুনে লজ্জায় গুটিয়ে গেল তুবা। মিনিটের ব্যবধানে দুই গাল লাল হয়ে এলো, কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল তুবা। দুই হাতে কৌশিকের বুকে ধাক্কা দিয়ে বলল, সরুন তো, আমার গরম লাগছে। সে কি? মাঝে তো 1 ফুটের দূরত্ব বজায় রেখেছি, তাহলে গরম লাগছে কিভাবে? জানি না, সরুন। এক প্রকার ধাক্কা দিয়েই কৌশিককে সরিয়ে দিল তুবা। উঠে বসে দুই হাতে গাল চেপে ধরলো। গাল দুটো কেমন গরম হয়ে গেছে। কৌশিক মাথার নিচে দুই হাত গুজে দিয়ে ঠোঁট কামড়ে হাসছে। তুবাকে হাঁসফাঁস করতে দেখে হাসতে হাসতে বলল, রিল্যাক্স, আর মজা করব না। এবার বল, এই সাত সকালে আমার কাছে কি চাই? চাইলেই কি দিবেন? তোর কোনো চাওয়া অপূর্ণ রেখেছি আমি? তুই চাইলে এই জানটাও তোর হাতে তুলে দিতে প্রস্তুত। একবার বলেই দেখ। তুবা যেন সুযোগ পেয়ে গেল, ধুম করে উঠে দাঁড়ালো। দুই হাত বুকে আড়াআড়ি ভাঁজ করে মুখ ফুলিয়ে বলল, রাইমা আপু এসেছে। আসতেই পারে, এটা ওর ফুপুর বাড়ি। বাড়িটা তার ফুপুর হলেও ফুপুর জন্য তো আর আসেনি, এসেছে ফুপুর ছেলের জন্য। এক বুক আক্রোশ নিয়ে নাক ফুলিয়ে কথাগুলো বলল তুবা। কৌশিকের সমতল ভ্রুদয় এবার বেজায় কুঁচকে গেল। তোদের মেয়েদের ছলাকলা বোঝা বড় দায়। সোজা কথা পেঁচিয়ে পেঁচিয়ে বিনুনি গাথিস। সরাসরি বলতো কাহিনী কি? বেশ সোজা ভাষায় বলছি, বাড়িতে রাইমা আপু এসেছে। সে আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু আপনি তাকে একদম পাত্তা দিবেন না, কোনো কথাও বলবেন না। মোট কথা, তাকে পুরোপুরি ইগনোর করবেন। আর আমার এটাই চাওয়া। কৌশিক অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, এত প্যাচের প্রয়োজন নেই। সরাসরি বল তুই জেলাস ফিল করছিস। এনিওয়ে, আমি এমনিতেও বাড়িতে বেশিক্ষণ থাকবো না, খেয়ে বের হব। এই সাত সকালে কোথায় যাবেন? কৌশিকের চলন্ত পাঁজরা থেমে গেল। ঘুরে তুবার মুখোমুখি হয়ে দাঁড়ালো। সামান্য ঝুঁকে নিচু কণ্ঠে বলল, বউয়ের মতো আচরণ করছিস কেন? কই, আমি তো এমনিই জানতে চাইলাম। তুবাকে ঘাবড়াতে দেখে হাসলো কৌশিক। মাথা ঝুঁকিয়ে রেখেই জবাব দিল, খুব দরকারি কাজ আছে, বাট তাড়াতাড়ি ফিরবো, প্রমিস। এইটুকু বলে সোজা ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। তুবাদের স্কুল মাঠের একদম পেছন দিকে একটা বিশাল বড় বট গাছ আছে। 100 বছর পুরনো গাছটা একাই মাঠের অর্ধেক দখল করে নিয়েছে। গাছের ছায়ায় বসানো যেন নিচে গোল হয়ে সিমেন্ট বালুর প্লাস্টার করা। রবিন সেখানে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে। ছেলেটা ব্যাকুল চোখে এদিক ওদিক চাইছে আর ঘড়িতে বারে বারে সময় দেখছে। সময়টা এখন সকাল 10:05। তুবার তো ঠিক 10টায় চলে আসার কথা। এক বুক ধৈর্য নিয়ে অপেক্ষা করছে ছেলেটা। কৌশিক ভার্সিটির বাইরে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এমন সময় একটা ছেলে এসে খবর দিল, বন্ধু, মালটা চলে এসেছে।
কৌশিক অর্ধেক চা খেয়েছে মাত্র। রবিন এসে গেছে শুনে সঙ্গে সঙ্গে কাপটা রেখে দিল। বিলটা মিটিয়ে দোকানের পেছন থেকে একটা মোটা হকি স্টিক বের করলো। এরপর সাথে হাঁটা গোটাতে গোটাতে পা বাড়ালো বটতলার দিকে। সঙ্গে আছে কৌশিকের দুই বন্ধু ফারাজ ও রামিম, সেই সাথে নীরবও যোগ দিয়েছে। বটতলার কাছাকাছি আসতেই আচমকা কৌশিকের পায়ের গতি কমে গেল। গম্ভীর মুখশ্রী আরো বেশি গম্ভীর মুখ ধারণ করলো। বটতলায় বসে আছে অল্প বয়সী একটা ছেলে। ফর্মাল সাজে বেশ পরিপাটি হয়ে এসেছে ছেলেটা, তবে বয়স নিতান্তই কম। দেখে মনে হচ্ছে দাড়িটাও সবে উঠতে শুরু করেছে। কৌশিক তো ভেবেছিল রবিন নামক ছেলেটা ওর বয়সী বা 2-1 বছরের ছোট হবে, কিন্তু এ তো দুধের শিশু। শেষে কিনা নিজের চেয়ে অর্ধেক বয়সী ছেলের সাথে মারপিট করতে হবে, সেটাও আবার প্রেম ভালোবাসা নিয়ে। এটা কি দৃষ্টিকটু লাগবে না? কৌশিকের ভাবনার মাঝেই পেছন থেকে নীরব চেঁচিয়ে উঠল, আরে, এ তো রবিন, মানে আমার বন্ধু, মানে আমাদের ক্লাসে পড়ে, মানে নতুন এসেছে, মানে। আচমকা ঘাড় ঘুরিয়ে কটমট দৃষ্টিতে তাকালো কৌশিক। ওর এমন ভয়ঙ্কর চাহনি দেখে নীরবের কথা মাঝপথেই আটকে গেল, কিন্তু নীরব দমে গেল না। তার ভেতরের ভাই সত্তা জেগে উঠল। সবাইকে উপেক্ষা করে দৌড়ে চলে গেল রবিনের কাছে। ছেলেটা বসে পেছনের পুকুরের দিকে তাকিয়েছিল। আচমকা ওর কলার ধরে টেনে তুলে ধুম করে নাক বরাবর ঘুষি বসিয়ে দিল নীরব। হঠাৎ আক্রমণে হকচকিয়ে গেল রবিন। মৃদু আর্তনাদ করে নাক চেপে ধরল। নীরবের এহেন কাণ্ডে কপাল চাপড়ালো ফারাজ আর রামিম। দুজন দৌড়ে গিয়ে নীরবকে দূরে সরালো, কিন্তু ছেলেটাকে ধরে রাখতে পারছে না। তেড়ে গিয়ে বলছে, শালা সাহস কত বড়, আমার বোনকে বিরক্ত করে। তোর কলেজে আমি মরিচ ঢেলে দেব, আয় কাছে আয়। নীরবের ওভার অ্যাক্টিং দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো কৌশিক। হাতের হকি স্টিকটা পাশেই ফেলে দিল। এত ছোট একটা ছেলের সাথে মারপিট কি শোভা পাচ্ছে না? ওর জন্য তো ধমকই যথেষ্ট। ভাবতে ভাবতে এগিয়ে গেল কৌশিক। নাক চেপে ধরে কাঁপতে থাকা রবিনকে ইশারায় গাছের গোড়ায় বসতে বলল। রবিন চুপচাপ গিয়ে বসলো। নাকটা ধরে মৃদু আর্তনাদ করতে করতে বলল, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে তো তোবার আসার কথা ছিল, তাহলে আপনারা কারা? রবিনের মুখে তুবার নাম শুনে মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল কৌশিকের। শান্ত মেজাজটা মুহূর্তেই অশান্ত হয়ে গেল। চোখ দুটো লাল হয়ে সে রাগের আভাস দিল। কৌশিক 2 হাত মুষ্টিবদ্ধ করে যথাসম্ভব রাগ চেপে কড়া ভাষায় বলল, বয়স কম তোমার, এজন্য বুঝতে সময় লাগছে। লিসেন, এত কিছু বুঝতে হবে না, শুধু তুবার থেকে 10 হাত দূরে থাকবে। মাইন্ড ইট। কিন্তু কেন? আমি কেন ওর থেকে দূরে থাকবো? আমি তোবাকে ভালোবাসি। এই পর্যায়ে কৌশিক নিজের মেজাজ হারালো। আচমকা রবিনের কলার চেপে ধরলো। চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে যেন। রবিনের কলার ঝাঁকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, একদম জানে মেরে ফেলবো, এইখানেই মেরে পুঁতে রেখে দেব। এই চোখ দিয়ে দ্বিতীয়বার তুবার দিকে তাকালে চোখে গরম সীসা ঢেলে দেব। তুবাকে ভালোবাসার অধিকার আমি কাউকে দেইনি। কৌশিকের হুঙ্কার শুনে রবিন ভয় পেয়ে গেল। বটগাছের ছায়ার তরে দাঁড়িয়েও ছেলেটা কুল কুল করে ঘামছে। বুকের ভেতর এক সাগর ভয় চেপে রেখে রবিন সাহস নিয়ে প্রশ্ন করল, আপনি তোবার জন্য আমার উপর টর্চার করছেন কেন? কে আপনি? আপনি কি তোবার ভাই, নাকি ওর ভাড়া করা গুন্ডা? রবিনের মুখে দুবার ভাই সম্বোধন শুনে কপালে 3-4টে ভাঁজ পড়লো কৌশিকের। বোঝাই যাচ্ছে প্রশ্নটা তার একদম পছন্দ হয়নি। এমন সময় পাশ থেকে নীরব চেঁচিয়ে উঠল, ওই শালা, ভাইয়া তুবার ভাই হাতে যাবে কেন? তুবার ভাই আমি, ওর এক এবং একমাত্র ভাই। রবিন এক পলক নীরবের দিকে তাকালো, এরপর নজর সরিয়ে কৌশিকের দিকে তাকালো। ছেলেটার চোখে এখনো কৌতূহল, কণ্ঠে জানার তীব্র আকাঙ্ক্ষা। আর আপনি? তোবা কে হয় আপনার? আচমকা কৌশিকের রাগটা পড়ে গেল যেন। কেমন যেন শান্ত নদীর মতো শীতল হয়ে গেল। রবিনের কলার ছেড়ে দিয়ে গাছের গোড়ায় বসে পড়ল কৌশিক। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, তুবা, এ তো আমার জান, আমার লাইফ লাইন, আমার বেঁচে থাকার কারণ, আমার জীবনের খুশি। রবিনের মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। মন ভাঙার ব্যথা লুকাতে মাথা নিচু করে নিল ছেলেটা। নিজে নিজে বিড়বিড় করে আওড়ালো, তার মানে এই সেই যার কথা তোবা বলতো আমাকে? আমি ভেবেছিলাম মিথ্যা বলছে, কিন্তু না, এখন তো দেখছি তোবার সব কথাই সত্য। মন খারাপ করে মাথা নিচু করে নেয়া রবিনের দিকে এক পলক তাকালো কৌশিক। এরপর নজর গেল নীরবের দিকে। কৌশিক কিছুক্ষণ নীরবের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর হুট করে বলে উঠল, মন খারাপ করো না ছোট ভাই, তুবা তোমার জন্য নয়। শুধু তুমি কেন, আমি ব্যতীত তুবা আর কারো জন্য নয়। তবে তোমাকে আমি একটা বেটার অপশন দিতে পারি।
তুবার বেস্ট ফ্রেন্ড আছে রিমি, মেয়েটা অনেক ভালো, সাথে সুন্দরীও। তুমি চাইলে ওর উপর ট্রাই করতে পারো। সাহায্য লাগলে বলো, আমি হেল্প করব। আপন ভাইয়ের মুখ থেকে এমন ভয়ানক কথা শুনে জোরে সোরে কেসে উঠল নীরব। কাশতে কাশতে কলিজা বের হয়ে যাওয়ার উপক্রম। এখন কৌশিকের সঙ্গ দেওয়ার জন্য নীরবের খুব আফসোস হচ্ছে। শেষে কিনা সে নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। নীরবের মাথা হ্যাং হয়ে গেছে। অজানা ভয়ে মনটা শিউরে শিউরে উঠছে। এই রবিন ববিন তুবাকে ছেড়ে রিমির পেছনে লাগলো তো নীরবের রাতের ঘুম হারাম হয়ে যাবে। যদি কোনোভাবে রিমিকে পটিয়ে ফেলে তখন। শঙ্কা মিশ্রিত চোখে একবার কৌশিকের দিকে তাকালো নীরব। কৌশিক বট গাছের শেকড়ের ওপর বসে চুমুকে চুমুকে সফট ড্রিঙ্কস পেটে চালান করছে। এই মুহূর্তে এখানে ওরা দুই ভাই ব্যতীত আর কেউ নেই। বাকিদের বহু আগেই কৌশিক বিদায় করে দিয়েছে। নীরব ভয় মনে মনে এগিয়ে এলো। শান্ত ভঙ্গিতে কৌশিকের পাশে বসলো। ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করলো, ভাইয়া, তুমি ওই মফিজটাকে ছেড়ে দিলে কেন? ওর হাত পা ভেঙে হসপিটালে পাঠানো উচিত ছিল। কোন অপরাধে? কৌশিকের ভাবলেশীন উত্তর। নীরব একটু অবাক হলো। অবাক কণ্ঠে বলল, সে কি? ওর অপরাধ কি তোমার অজানা? ওই শালা তোমাকে বিরক্ত করছিল। তাহলে তো সবার আগে তোর শাস্তি প্রাপ্য। কৌশিকের শেষাক্ত কথা শুনে থমকে গেল নীরব। হতবম্ব নজরে তাকালো। ততক্ষণে কৌশিকের খাওয়া শেষ। ক্যানটা পাশের ডোবায় ছুঁড়ে মেলে নীরবের দিকে ঘুরল কৌশিক। তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কি যেন তখন বলছিলি? আরে এটা তো রবিন, মানে তোর বন্ধু, মানে তোর সাথে একই ক্লাসে পড়ে, ইত্যাদি ইত্যাদি। এইটুকু বলেই শক্ত চোখে তাকালো কৌশিক। গলার কণ্ঠ গভীর হলো। তুই উপস্থিত থাকতে তোর বন্ধু তুবাকে পটানোর চেষ্টা করছিল, এই কথা তুই আমাকে জানাসনি। এটা তোর প্রথম অপরাধ। আমি তো জানতাম না ভাই। হুম, সশরীরে উপস্থিত থেকেও তুই এটা জানিস না, এটা তোর আরেকটা অপরাধ। দুটো ভয়ানক অপরাধ করেছিস তুই। শাস্তি তো রবিনের আগে তোর প্রাপ্য। নীরব বেশ বুঝতে পারছে কৌশিকের কথার মানে, আর বুঝতে পারছে বলেই মন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নীরব দুই হাত জোর করে অনুনয় সুরে বলল, মাফ করো ভাই, অনেক বড় ভুল হয়ে গেছে। এমন ভুল আর কোনোদিনও হবে না। প্লিজ রিমিকে রেহাই দাও। রিমি মাঠে যার পেছনে খুশি ওকে লাগিয়ে দাও, কিন্তু প্লিজ রিমি না। কেন? ও রিমির সাথে প্রেম করলে তোর সমস্যা কি? সমস্যা আছে। রিমি আমার বেস্ট ফ্রেন্ড, আমার একটা দায়িত্ব আছে তো। কিন্তু আমি তো তোদের কখনো বেস্ট ফ্রেন্ডের মতো বিহেভ করতে দেখি না। সামনাসামনি হলে তো দুজনে শুধু ঝগড়াই করিস। ঝগড়াই তো ভালোবাসা ভাই। কৌশিক বাঁকা চোখে তাকালো। নীরব জিভে কামড় দিয়ে তড়িঘড়ি করে বলল, না মানে বন্ধু তো, বন্ধুত্বের মধ্যে তো ভালোবাসা থাকবেই, তাই না? কৌশিক বাঁকা হাসলো। নীরবের সকল কাকুতি মিনতি উপেক্ষা করে উঠে দাঁড়ালো। চোখে সানগ্লাস লাগাতে লাগাতে বলল, বাড়ি চল। রাইমা আজকে থেকে গেছে কৌশিকদের বাড়িতেই। সকালে ওর বাবা মা এসেছিল ভাগ্নে ভাগ্নিকে দেখতে। যদিও মমিতার দেখা পেলেও কৌশিকের দর্শন তারা পায়নি। এরপর মেয়েকে রেখে তারা চলে গেছেন। রাইমা জেদ ধরেছে 2 দিন থাকবে এখানে। কৌশিক বাড়ি ফিরেছে দুপুরে। এরপর থেকে ঘরেই আছে। রাইমা অনেক চেষ্টা করেছে কৌশিকের সাথে একান্তে দেখা করার, কিন্তু বরাবরই তার প্রচেষ্টা বিফলে গেছে। হয়তো বা তাকে ডেকে নিয়ে বসার ঘরে বসিয়ে রাখছে, তো কখনো রিয়া এসে গল্প জুড়ে দিচ্ছে। এভাবে টিপ টিপ করে সন্ধ্যা নেমে এলো। বাড়ির রমণীরা রান্নাঘরে সবার জন্য রাস্তা বানাচ্ছে। বসার ঘরে বাচ্চারা সবাই মিলে আড্ডায় আসর বসিয়েছে। কনক চাপা বেগম এক বাটি গরম গরম মুচমুচে ভাজা বাচ্চাদের সামনে রাখলেন। মুহূর্তেই সবাই হুমড়ি খেয়ে পড়লো বড়াগুলোর ওপর। তুবা তো 3-4টে একসাথে মুখে পুড়ে নিয়েছে। এবার 2 গাল ফুলিয়ে চিবিয়ে যাচ্ছে। বাচ্চাদের এমন ছেলে মানুষই দেখে হাসলেন কনক চাপা। এরপর দোতলার দিকে চিন্তিত নয়নে তাকিয়ে বলল, কৌশিক নিচে নামছে না কেন? ভাইয়া, কালকে গুরুত্বপূর্ণ ক্লাস আছে। বড় মা সেই পড়াই রেডি করতে ঘরে আছে। আমাকে বলেছে ভাইয়াকে কেউ না ডাকতে, সময় হলে সে নিজে নিচে নেমে আসবে। বড়া চিবোতে চিবোতে জবাব দিল নীরব। কনক চাপা বেগম তৎক্ষণাৎ রান্নাঘরে ছুটলেন। মিনিটের ব্যবধানে ট্রেতে করে একটা হাফ প্লেটে কিছু বড়া এবং 1 গ্লাস ধোয়া ওঠা গরম কফি নিয়ে আসলেন। এরপর সেগুলো টেবিলে রেখে বাচ্চাদের উদ্দেশ্যে বলে, কেউ একজন গিয়ে কৌশিকের ঘরে দিয়ে আয় তো। ছেলেটা আমার এক টানা পড়লে মাথা ব্যথা করে, তখন ওর আবার কফি লাগে।
সারাদিন শেষে রাইমা এবার মোক্ষম সুযোগ পেল। হুট করে দাঁড়িয়ে আগেভাগে ট্রেটা হাতে তুলে নিল, মাথা নিচু করে মিনমিন করে বলল, ফুপি, আমি নিয়ে যাই, সবাই তো খাচ্ছে এখানে। কনক চাপা বেগম হাসলেন। রাইমার মাথায় হাত বুলিয়ে দিয়ে রান্নাঘরে ছুটলেন। এখনো রাতের খাবার তৈরি করা বাকি। রাইমা সম্মতি দিয়ে হাসি মুখে ট্রেটা নিয়ে পা বাড়ালো দোতলার দিকে। ইতিমধ্যে তুবার গলায় বড়াগুলো আটকে গেছে। 2 গাল ভর্তি চিবানো বড়া নিয়ে মুখ ফুলিয়ে আছে, না পারছে গিলতে আর না পারছে মুখে রাখতে। সুস্বাদু বড়াগুলো এই মুহূর্তে বিশ্রীতে তো মনে হচ্ছে। তুবা মুখ ফুলেই উঠে দাঁড়ালো। রাইমার পেছন পেছন সেও ছুটল দোতলায়। কৌশিক খাটের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসেছিল। হাতে তার একাডেমিক বই, এছাড়াও আশেপাশে আরো কিছু বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে ঘরে রাইমার আগমন ঘটল। রাইমা দরজার সামনে এসে মিষ্টি কণ্ঠে অনুমতি চাইল। ভেতরে আসবো কৌশিক ভাই? মেয়েলি কণ্ঠটা কানে এসে বাড়ি খেতে কৌশিকের মনোযোগ বই থেকে সরে গেল। সে স্বভাবতই গম্ভীর কণ্ঠে জবাব দিল, কাম। রাইমা মাথা নিচু করে ঘরে ঢুকলো। লজ্জায় আড়ষ্ট হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। মাথা নিচু রেখেই কৌশিকের সামনে ট্রেটা রাখলো। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে আঙুলে ওন্না পেঁচাতে পেঁচাতে কৌশিকের দিকে চাইলো। কিন্তু একই, যার জন্য রাইমার এত লাজ লজ্জা প্রদর্শন, সে মানুষটা নির্বিকার কেন? একবার ফিরেও চাইছে না। রাইমা অসন্তুষ্ট হলো। কিছু মুখ খুলতে এমন সময় হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো তুবা, হাতে এক গাদা বইপত্র। এই অসময়ে আচমকা তুবার আগমন রাইমার জন্য অনাকাঙ্ক্ষিত ছিল। সে অবাক চোখে তাকালো। সেই নজরকে পাত্তা না দিয়ে সোজা কৌশিকের মুখোমুখি হয়ে বিছানায় পা মুড়িয়ে বসে পড়ল তুবা। বুকে জড়িয়ে রাখা বইগুলো বিছানায় ফেলে আর চোখে কৌশিকের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনার। অর্থাৎ কৌশিক আগে থেকেই তুবার দিকে তাকিয়েছিল। নজরে নজর মিলতেই তুবা চোরের মতো দৃষ্টি লুকালো। নিজের সঙ্গে আনা বইগুলো নাড়াচাড়া করতে করতে বলল, আমার একটা ম্যাথ বুঝতে সমস্যা হচ্ছে, একটু বুঝিয়ে দিন তো। কৌশিক কোনো জবাব দেওয়ার আগেই রাইমা জবাব দিল, এটা কোনো ভদ্রতা হলো তোবা? একজনের ঘরে বিনা অনুমতিতে ঢুকে পড়লে, নকটা পর্যন্তও করলে না। তাছাড়া তুমি জানো কৌশিক ভাই আজ ব্যস্ত আছে, তবুও তার কাছে এসে পড়তে এসেছো? তুবা এক পলক কৌশিকের দিকে তাকালো। সে নির্বিকার ভাবলেশীন ভঙ্গিতে বসে আছে, 2 হাত বুকে আড়াআড়ি ভাবে ভাঁজ করা। অর্থাৎ কৌশিক বোঝাচ্ছে, ঝগড়াঝাটি তোরাই কর, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। কৌশিকের এমন গা ছাড়া ভাব দেখে মনে মনে রুষ্ট হলো তুবা। ভেতরে ভিতরে রাগে ফুঁসে উঠল। সামনের ট্রে থেকে কৌশিকের জন্য আনা কফির কাপটা হাতে তুলে নিল। তাতে ছোট্ট 2-3 চুমুক দিয়ে গলাটা ভিজিয়ে নিল তুবা। এরপর রাইমার দিকে ফিরে স্পষ্ট ভাষায় জবাব দিল, প্রথমত, এটা আমার বাড়ি আপু। আমি এই বাড়ির যেখানে খুশি সেখানে অনায়াসে যেতে পারি। আমি কোনো গেস্ট নই যে অনুমতি লাগবে। তাছাড়া এই ঘরে আসতে আমার নক বা পারমিশন লাগে না। এই ঘরের দরজা আমার জন্য সবসময় উন্মুক্ত। আর রইল কৌশিক ভাইয়ের ব্যস্ততার কথা, তিনি যতই ব্যস্ত থাকুক, সময় আমি ঠিক বের করে নিতে জানি। তুবার এমন কাটখাট জবাবে রাইমা অপমান বোধ করলো ভীষণ। তার উপর তুবাকে কৌশিকের জন্য আনা কফি খেতে দেখে রাগ হলো। নিজের পক্ষে সাহায্য চাইতে কৌশিকের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। কিন্তু কৌশিক একবারের জন্য রাইমার দিকে ফিরেও তাকায়নি। সে শুধু দেখেই মনোযোগ দিয়ে তুবাকে দেখছে। এতে রাইমার মনে ভীষণ আঘাত লাগলো। আঘাতে জর্জরিত হৃদয় নিয়ে চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। এত অপমানের পরেও কি সেখানে থাকা যায়? তুবা এক পলক তাকালো দরজার দিকে। রাইমাকে মন খারাপ করে চলে যেতে দেখে তুবারও খারাপ লাগছে। কিন্তু তাতে কি? মেয়েটা এসেছে তো তুবার সতীন হতে। ওকে এখন বাধা না দিলে এই মেয়েটাই ভবিষ্যতে তুবার জীবনের কাঁটা হয়ে দাঁড়াবে। ভাবতে ভাবতেই আনমনে মুখ ভ্যাংচালো তুবা। এরপর ঘাড় ঘোরালেই চোকাচোকি হলো কৌশিকের সাথে। কৌশিক সঙ্গে সঙ্গে তুবার হাত থেকে কফির কাপটা নিয়ে নিল। তাতে বড় সড়ো একটা চুমুক বসিয়ে তৃপ্তিতে চোখ বন্ধ করলো। যেন অতি সুস্বাদু কিছু তার মুখ দখল করে নিয়েছে। পরম তৃপ্তি নিয়ে ঢোক গিলে কৌশিক বলল, বাহ, বেশ মজা তো। আজ কফিটা একটু বেশি মিষ্টি লাগছে। বিনিময়ে তুবা জবাব না দিয়ে রাগে চোখে তাকালো শুধু। কিন্তু কৌশিকের মধ্যে তাতে কোনো পরিবর্তন আসলো না। সে পূর্বের ন্যায় আওড়ালো, তোর ঠোঁটে কি মধুর পানি আছে? তোর ঠোঁটে কি মধুর খনি আছে? একটু ঠোঁট ছোঁয়াতেই পুরো কাপটা সহ মিষ্টি হয়ে গেছে। কাছে আয় তো জান, একটু চেক করে দেখি। তুবা ফুঁসে ওঠে পেছন থেকে নীল কাটালের ছোট্ট চাকু বের করলো। সেটা কৌশিকের দিকে তাক করে বলল,
দেখেছেন এটা কি? তোর কি আমাকে কানা মনে হয়? একদম কথা ঘোরাবেন না। আমি বলেছিলাম রাইমা আপুর থেকে দূরে থাকবেন। কৌশিক ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো, কফির কাপটা পাশের টেবিলে রেখে দিল, তারপর খাটের সাথে আয়েশি ভঙ্গিতে হেলান দিয়ে বসে জবাব দিল, তোর কথা রাখতেই সারাদিন ঘরে ছিলাম, পড়ার মিথ্যে অজুহাত দেখিয়ে নিজেকে ঘরবন্দি করে রেখেছি। আর কি চাস? আমি তো আর নিজে থেকে কারোর সাথে কথা বলতে যাইনি। রাইমা পায়ে হেঁটে আমার ঘরে এসেছে। কৌশিকের ব্যাখ্যায় তুবার মন গলল না একটু, বরং অকাজের ছোট্ট চাকুটা আরো একটু এগিয়ে ধরে বলল, অত কিছু জানি না আমি। ওই আপুকে আপনার আশেপাশে দেখলে আমার হিংসে হয়। আমি সহ্য করতে পারি না, রাগে আমার শরীর জ্বলে। আপনি খবরদার ওনার সাথে একদম কথা বলবেন না। যদি কথা বলি তাহলে কি হবে? এটা আপনার পেটে ঢুকিয়ে দিলে কেমন হবে? এই 2 ইঞ্চি মাপের ধারবিহীন ছুরি দিয়ে হুমকি দিতে দেখে পেট ফাটা হাসি পাচ্ছে কৌশিকের। কৌশিক বহু কষ্টে হাসি চাপিয়ে রাখলো, তুবার বাড়িয়ে রাখা হাতটা ধপ করে ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা হ্যাঁচকা টানে তুবা নিজের ভারসাম্য হারালো, নরম তুলতুলে দেহটা আছড়ে পড়লো কৌশিকের বুকে। দুজনের নাক একে অপরের সাথে ছুঁই ছুঁই। কৌশিক দুষ্ট হেসে বলল, বেশি কিছু হবে না, শুধু একটু রক্ত বের হবে, এই যা। তবে তোকে একটা বেটার অপশন দিচ্ছি, বরং তুই নিজেই আমার ভেতরে ঢুকে যা। ট্রাস্ট মি, আমি বেশি শান্তি পাবো। তুবার চোখ আটকে গেল কৌশিকের চোখে, বিশাল সমুদ্রের মতো স্বচ্ছ গভীর 2 চোখ। সেই চোখের দিকে তাকিয়ে তুবাকেই হারালো, অবদের মতো পড়ে লইল কৌশিকের বুকে। কৌশিক মাথাটা সামান্য বামে ঝাঁকালো, তুবার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, তুই অনেক সফট আছিস জান, একদম তুলোর মতো, ধরে মজা পাই। কৌশিকের গা হিম করা কণ্ঠস্বর শুনে শরীরে কাঁটা দিয়ে উঠল তুবার। লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নিল, তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বইপত্র রেখেই ছুটল। পেছন থেকে কৌশিক ডেকে উঠল, আরে জান, তোর ওড়নাটা তো নিয়ে যা, এটা ফেলে যাচ্ছিস কেন? তুবা, রাত শেষে একটা মিষ্টি সকালের সূচনা। ভুইয়া মঞ্জিলের আনাচে কানাচে ম করছে সুস্বাদু খাবারের গ্রান। পেট মুচড়ে খিদে পাওয়া খাবারের গ্রানে মাতাল হবে যে কেউ। ইতিমধ্যে বাড়ির কর্তারা খাবার টেবিলে এসে উপস্থিত হয়েছেন। এরপর একে একে বাচ্চারা হাজির হলো, সবাই যার যার চেয়ারে একে একে বসে পড়লো। কৌশিকও চলে এসেছে, একেবারে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমে এসেছে কৌশিক। সবার শেষে নিচে নামলো তুবা, চোখ দুটো বন্ধ করে কানার মতো গন্ধ শুকতে শুকতে আসছে, যেন খাবারের সুগন্ধের পথ ধরে সে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে। দেখার কোনো প্রয়োজন নেই, পণ্ডিতি করে চোখ বন্ধ রেখে হাওয়ায় উড়ে উড়ে আসতে গিয়ে চেয়ারের সাথে পা বেঁধে গেল, হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছিল। এমন সময় কৌশিক ধপ করে তুবার হাতটা ধরে ফেললো। হকচকিয়ে তাকালো তুবা, সঙ্গে সঙ্গে কৌশিকের শক্ত চাহনি দেখে বিড়াল ছানার মতো মিয়ে গেল। বাধ্য মেয়ের মতো কৌশিকের পাশের চেয়ার টেনে বসলো, নাক টেনে খাবারের গ্রান নিল। পুরো টেবিল জুড়ে বাহারি খাবারের মেলা। তুবা সবচেয়ে বেশি খুশি হয়ে গেল নিজের পছন্দের বিফ বিরিয়ানি দেখে। কনক চাপা বেগমের হাতের নারকেল চিংড়ি আর বিফ বিরিয়ানি তুবার সবচেয়ে পছন্দের। এগুলো পেলে তুবা 1 প্লেটের জায়গায় 2 প্লেট খাবার খেয়ে ফেলে। আনন্দে আত্মহারা তুবা হামলে পড়ল বিরিয়ানির ওপর। টেবিল ছড়িয়ে ছিটিয়ে নিজের প্লেটে বিরিয়ানি তুলতে লাগলো। মেয়ের এমন হকচকিতা দেখে তাওহিদ সাহেব নিচু স্বরে বললেন, আম্মা আস্তে, বড়রা আগে শুরু করুক। তাওহিদ সাহেবের কথার মাঝে বাদ সাধলেন জামাল সাহেব, গম্ভীর কণ্ঠে বললেন, আহাদ আহমেদ, বারণ করো না, ওকে নিতে দাও। আমার আম্মা খেয়ে বাঁচলে তবে আমরা খাবো। বড় চাচুকে নিজের পক্ষে পেয়ে দাঁত কেড়িয়ে হাসলো তুবা। ময়না বেগম অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়লেন। তার মতে বাড়ির বড় কর্তার অতিরিক্ত আশকারাতেই মেয়েটা আর বাঁধন ছাড়া হয়ে যাচ্ছে। তিনি মেয়ের মাথায় ছোট্ট করে একটা চাপড় মেরে বিরিয়ানির বাতিটা হাতে তুলে দিলেন। এরপর একে একে সবার প্লেটে খাবার পরিবেশন শুরু করলেন। আজ বাড়ির রমণীদের সাথে রাইমাও খাবার সার্ভ করছে। কনক চাপা বেগম অনেকবার রাইমাকে বলেছেন সবার সাথে বসে পড়তে, কিন্তু সে বসতে নারাজ। সে নাকি আজ সবাইকে নিজ হাতে খাবার পরিবেশন করবে।
সবাই শব্দটা তো একটা বাহানা মাত্র। সে মূলত চিপকে আছে কৌশিকের পেছনে। যাওয়ার আগেই এটা সেটা কৌশিকের পাতে তুলে দিচ্ছে। বিরক্ত হলেও চুপচাপ খেয়ে যাচ্ছে কৌশিক, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কিন্তু তুবা কিছুতেই শান্ত থাকতে পারছে না। শুরুটা খুবই উৎসাহ নিয়ে হলেও এখন তার কাছে পুরো পরিবেশ অসহ্য লাগছে। রাইমার এত ঢং করে কৌশিকের প্লেটে খাবার তুলে দেওয়া, পেছনে ছায়ার মতো চিপকে দাঁড়িয়ে থাকা তুবার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। প্লেটে আঙুল নাড়াচাড়া করতে করতে তুবা আর চোখে একবার কৌশিকের দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে কৌশিক তুবার দিকে তাকিয়েছে। ফলস্বরূপ চোখাচোখি হলো দুজনার। কৌশিক দুই ভ্রু উঁচিয়ে নিঃশব্দে জিজ্ঞেস করলো কি। তুবা সঙ্গে সঙ্গে নজর সরিয়ে নিল। সেটা অভিমানে নাকি লজ্জায় জানে না তুবা। মিনিটের ব্যবধানে কৌশিক নিজের প্লেটের বড় বড় চিংড়ি দুটো তুলে তুবার প্লেটে দিয়ে দিল। এরপর খেতে খেতে রাইমাকে উদ্দেশ্য করে বলল, চিংড়ি দিও না রাইমা, আমি এখন চিংড়ি খাবো না। তাহলে মাংস দিই? কৌশিক হাত উঁচিয়ে বাধা দিল। কাট কাট কণ্ঠে জবাব দিল, আমি নিজে নিয়ে খেতে পারি, যা লাগবে আমি নিজেই নিতে পারবো। কৌশিকের কড়া জবাব রাইমার মনে বেশ আঘাত করলো। মেয়েটা কত আশা নিয়েছিল কৌশিকের সেবা করবে, এই ছোট ছোট যত্নের মাধ্যমে কাছে যাওয়ার রাস্তা তৈরি করবে, দুজনের মধ্যে একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি হবে। কিন্তু কৌশিক তো ওকে পাত্তাই দিচ্ছে না। শেষে এক বুক মন খারাপ নিয়ে কৌশিকের পেছন থেকে সরে গেল রাইমা। তবে কৌশিকের এই পদক্ষেপ মনে মনে ধরলো তুবার। মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হাসলো। হাসি হাসি মুখে আবারও খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষে বাড়ির কর্তারা যার যার কাজে চলে গেছেন। বাড়ির রমণীরা টেবিল পরিষ্কার করতে ব্যস্ত। কৌশিক বেরিয়েছে একটু আগে, তার নাকি গুরুত্বপূর্ণ ক্লাস আছে আজ। মমিতা বের হবে আরো পরে। তবে রিয়া, নীরব আর তুবার আজ ছুটি। ওরা আজ বাড়িতেই আছে। খাওয়া শেষে বসার ঘরে সবাই মিলে আড্ডা দিচ্ছে। এমন সময় বাড়ির রমণীরাও কাজ শেষ করে বাচ্চাদের সাথে যোগ দিলেন। কনক চাপা বেগম রাইমাকে কাছে ডাকলেন। রাইমা মমিতার পাশে বসেছিল। কনক চাপা বেগমের ডাকে উঠে এসে তার পাশে বসলো। কনক চাপা বেগম রাইমার মাথায় আদরের সহিত হাত বুলিয়ে প্রশ্ন করলেন, একটা কথা বলতো রাই, কৌশিককে তোর কেমন লাগে? কনক চাপা বেগমের এহেন প্রশ্নে লজ্জায় মাথা নিচু করে নিল রাইমা। তবে বিস্ফোরণ ঘটল তুবার মনে। আচমকা তার বড় মার এহেন প্রশ্নে বুকটা কেঁপে উঠল তুবার। হৃৎপিণ্ডে হাতুড়ি পেটানো শুরু হলো। গোল গোল চোখে তাকালো লজ্জায় গলে পড়া রাইমার দিকে। কান সজাগ হলো উত্তর শোনার। রাইমা সময় নিয়ে লাজুক স্বরে জবাব দিল, হঠাৎ এমন প্রশ্ন কেন করছো ভুপি? ও মা, কারণ ছাড়া কি এমনিই বলছি? তোকে আমার খুব ভালো লাগে। কি লক্ষ্মী একটা মেয়ে তুই। ভাবছি অচেনা অজানা কোনো মেয়ে না এনে তোকেই বাড়ির বউ করে আনি। তুই রাজি থাকলে ভাই ভাবির সাথে কথা বলবো, কি বলিস? আচমকা বিয়ের কথা শুনে লজ্জায় কান গরম হয়ে গেল রাইমার। কোনো জবাব না দিয়ে হুড়মুড়িয়ে উঠে চলে গেল সেখান থেকে। রাইমাকে এমন লজ্জা পেয়ে মুখ লুকোতে দেখে উপস্থিত সবাই শব্দ করে হেসে উঠল। কনক চাপা বেগম হাসতে হাসতে বললেন, কি লাজুক মেয়েটা, একটুতেই লজ্জায় গলে যায়। এমন একটা লাজুক মিষ্টি সংসারী মেয়েই আমার চাওয়া। ভাবছি ভাই ভাবির সাথে কথা বলেই ফেলি, কি বলিস ছোট? ময়না বেগম মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। এমন সময় বাড়ির মেঝগিন্নি নাইমা বেগম ডেকে উঠলেন, ভাবি, দুপুরের জন্য ফ্রিজ থেকে কি বের করব? কনক চাপা বেগম সঙ্গে সঙ্গে ছুটলেন রান্নাঘরে। পেছন পেছন ছুটলেন ময়না বেগমও। তবে রেখে গেলেন বিস্ময় হতবম্ব তুবাকে। কনক চাপা বেগমের কথাগুলো তুবার মস্তিষ্কে সজোরে বাড়ি খেলো। অজানা ভয়ে বুক কেঁপে উঠল তুবার। এতদিন তো শুধু রাইমা কৌশিককে পছন্দ করত, কিন্তু এখন তো বিষয়টা বড়দের ইচ্ছা পর্যন্ত এগিয়ে গেছে। কনক চাপা বেগম নিজের ছেলের বউ হিসাবে রাইমাকে বেছে নিয়েছেন। এবার তো কথা এগোবে। দুই পক্ষের মতামত মিলে গেলে বিষয়টা বিয়ে পর্যন্ত চলে যাবে। তুবার কৌশিক ভাই অন্য কারো হয়ে যাবে। ভাবনাটা মনে আসতেই বুকের ভেতর মুচড়ে উঠল তুবার। থরথরিয়ে কেঁপে উঠল পুরো দেহ। তুবা খেয়াল করলো তার হাত পা সহ পুরো শরীর কাঁপছে। দেহের শক্তি ক্রমশ ফুরিয়ে যাচ্ছে। এসির মধ্যে বসেও কুলকুল করে ঘামছে। শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক। তুবার এই অস্বাভাবিক পরিবর্তন সবার চোখে পড়ল রিয়ার। রিয়া চমকে উঠে বলল,
রিয়ার কথা শুনে ফিরে চাইল মৌমিতা। তুবাকে অস্বাভাবিকভাবে কাঁপতে দেখে খপ করে হাতটা ধরে ফেললো। তুবা তখনও ঠকঠকিয়ে কাঁপছে, কিছু বলার জন্য ঠোঁট নাড়াচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না, শুধু জোরে জোরে নিঃশ্বাস টানছে। মৌমিতার আর বুঝতে বাকি নেই কি হয়েছে, এটা প্যানিক অ্যাটাকের লক্ষণ। মৌমিতা দ্রুত তুবাকে এক হাতে আগলে ধরে উঠে দাঁড়ালো, দোতলায় নিয়ে যেতে যেতে বলল, রিয়া, জলদি জলদি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়, আর হ্যাঁ, কেউ যেন তুবার কথা না জানে। রিয়া মাথা নেড়ে দৌড়ে রান্নাঘরে ছুটলো। মৌমিতা আর নীরব দুজন মিলে ধরাধরি করে তুবাকে ঘরে নিয়ে গেল। সময় তখন সবে সকাল 9:30। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস চলছে কৌশিকদের। সামনে প্রফেসর লেকচার দিচ্ছেন আর স্টুডেন্টরা মনোযোগ দিয়ে লেকচার শুনছে। এমন গুরুত্বপূর্ণ একটা সময়ে পিক পিপ করে কৌশিকের ফোনটা কেঁপে উঠল। মনোযোগে ব্যাঘাত ঘটায় বিরক্ত হলো কৌশিক। পকেট থেকে ফোনটা বের করে যেই না কাটতে যাবে এমন সময় তুবা নাম্বার থেকে থেমে গেল। ভ্রু কুঁচকে মাথা নিচু করে ফোনটা রিসিভ করলো। সঙ্গে সঙ্গে শোনা গেল মৌমিতার বিচলিত কণ্ঠস্বর। ভাই, কেলেঙ্কারি হয়ে গেছে, তুবার প্যানিক অ্যাটাক করেছে। তুই যেখানেই থাকিস জলদি আয়, আমি ওকে সামলাতে পারছি না। কৌশিকের বুকটা ধক করে উঠল। অজানা ভয়ে হৃৎপিণ্ড কামড়ে ধরলো। মুহূর্তেই যেন বোধ বুদ্ধি খুইয়ে বসলো। আগে পিছে না ভেবে ক্লাস চলাকালীন অবস্থায় দৌড়ে বেরিয়ে গেল ক্লাস থেকে। ব্যস্ত কদম জোড়া সোজা এসে থামলো ভুইয়া মঞ্জিলের সামনে। আধা ঘন্টার রাস্তা 20 মিনিটে দৌড়ে পার করে এসেছে কৌশিক। বাড়ি পৌঁছেই দুরন্ত পায়ে ছুটে গেল দোতলায় তুবার ঘরে। সেখানে তুবার সাথে মৌমিতা, রিয়া এবং নীরব ছিল। কৌশিক অস্থির দৃষ্টিতে তাকালো তুবার দিকে। মেয়েটা খাটের সাথে আধশোয়া হয়ে বসে থরথর করে কাঁপছে। নাকের ডগা লালচে রং ধারণ করেছে, চোখে মুখের কেমন ফ্যাকাশে হয়ে গেছে। কৌশিকের বুকটা কেমন যেন ব্যথা করে উঠল। সে ছুটে গিয়ে সোজা তুবার মুখোমুখি হয়ে বসলো। অস্থির কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে মৌ? ও এমন করছে কেন? মৌমিতা সংক্ষেপে কাহিনী বোঝালো। নিজের মায়ের এমন মন মর্জি আবদারের কথা শুনে কৌশিকের মাথায় রক্ত উঠে গেল। চোয়ার জোড়া শক্ত করে হাত মুঠো করে ধরলো। মৌমিতা ততক্ষণে রিয়া আর নীরবকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। কৌশিক নজর দিল তুবার দিকে। মেয়েটা কেমন ঠকঠকিয়ে কাঁপছে, চোখ থেকে অনবরত পানি ঝরছে, ঠোঁট জোড়াও তীর তীর করে কাঁপছে। তুবার এমন করুণ দশা দেখে আহত হলো কৌশিক। দু হাতের আঁচলে তুবার মুখটা আগলে ধরলো, সান্ত্বনা দিয়ে বলল, এই 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 জান, শান্ত হ, ভয় নেই, আমি আছি না? আমি বেঁচে থাকতে তোর কিসের ভয়? হুশ, শান্ত হ। এতক্ষণে তুবার গলা দিয়ে আওয়াজ বের হলো। মেয়েটা হু হু করে কেঁদে ফেললো। ফ্যাস ফ্যাসে গলায় ভেঙে ভেঙে অস্পষ্ট স্বরে বলল, আপনি আপনার বড় মা বিয়ে? অসম্পূর্ণ কিছু শব্দ আউড়ে বাচ্চাদের মতো কেঁদে ফেললো তুবা। কৌশিকের বুকটা মুচড়ে উঠল। অশান্ত ঝড় শুরু হলো ভিতরে। তুবাকে এক টানে নিজের বুকের ওপর ফেললো কৌশিক। বুকের সাথে শক্ত করে চেপে ধরে মাথায় হাত রাখলো, কণ্ঠস্বর করুণ। শু, জান, কান্না থামা প্লিজ। তোকে কাঁদতে দেখলে আমার বুকে ব্যথা করে, ভেতরটা জ্বলে যায়। জেনে বুঝে আমাকে কষ্ট দিস, তাই না? তুবা তবুও থামলো না। মেয়েটা চাইলেও থামতে পারছে না। মনের মধ্যে ভয়গুলো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। তুবা কাঁদতে কাঁদতে মিনমিন করে আওড়ালো, আমি আমি কি আপনাকে হারিয়ে ফেলবো কৌশিক ভাই? আপনি হারিয়ে যাবেন আমার জীবন থেকে, আপনি অন্য কারো হয়ে যাবেন, আপনি আমার হবেন না। কৌশিকের বুকের এলোমেলো ঝড় দ্বিগুণ হলো। সে হুট করেই তুবার মাথা বুক থেকে টেনে তুললো, সঙ্গে সঙ্গে আঁকড়ে ধরলো তুবার কাঁপতে থাকা ওষ্ঠজোড়া। তুবার শরীর জুড়ে বিদ্যুতের ঝলকানি খেলে গেল, একদম শান্ত স্থির হয়ে গেল। কৌশিক আরো একটু ঘনিষ্ঠ হলো, পরম আবেশে ছাড়িয়ে দিল ভালোবাসা। প্রেমময় ছোঁয়ায় বুঝিয়ে দিল কৌশিক হারাবার নয়, সে তুবার একান্ত ব্যক্তিগত সম্পদ। হারিয়ে কোথায় যাবে? তুবা ধীরে ধীরে শান্ত হলো, দেহের কাঁপুনি থামলো, শেষ পর্যায়ে ফুপিয়ে উঠল। কৌশিক আবারও তুবাকে বুকের সাথে চেপে ধরলো, নিজের সর্বস্ব দিয়ে আগলে নিল দেহটা। মাথায় চুমু খেয়ে ধীর কণ্ঠে আওড়ালো, একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নিয়ে যান, আমি শুধু তোর। তুবা ছাড়া কৌশিক আর কারো নয়। কৌশিকের মনের রাজ্যে রাজত্ব করার অধিকার তুবা ব্যতীত আর কারো নেই। একদম মনে উল্টাপাল্টা চিন্তা আনবি না। কৌশিক তোর সারা জীবন তোরই থাকবে, কেউ 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 কেড়ে নিতে পারবে না। দুবার মন গলল না, পাগলের মতো মাথা নাড়তে নাড়তে বলল, কেউ মানবে না,
কেউ রাজি হবে না, বড় চাচ্চু কোনোদিন মেনে নেবে না। দরকার নেই কারো মানার। তুই রাজি, আমি রাজি, এটাই আসল। বাকিরা জাহান নামে যাক, আই ডোন্ট কেয়ার। তুবা তখনও কেঁদেই চলেছে। মনের ভয় কিছুতেই কাটছে না। বারে বারে মনে হচ্ছে সে কৌশিককে হারিয়ে ফেলবে, তার কৌশিক ভাই অন্য কারো হবে। যে বুকে এখন তুবা মাথা পেতে আছে, সেই বুকে একসময় রাইমা মাথা রাখবে। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল তুবা। মৃদু কেঁপে উঠল দেহটা। দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে শক্তপোক্ত করে জড়িয়ে ধরল কৌশিককে। একে অপরের বুকে মিশে আছে দুজনের সাথে। তুবার বুকের বেগতিক ধুকপুক স্পন্দন কৌশিক খুব করে টের পাচ্ছে। তুবার এত এত ভয় দেখে কৌশিক অধৈর্য হলো। হুট করে উঠে দাঁড়িয়ে তুবার হাত চেপে ধরলো, ভরাট কণ্ঠে আদেশ করলো, চল আমার সাথে। তুবা হতবম্ব বাকরুদ্ধ, কাঠের পুতুলের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সামনে। চোখের সামনে জল জল করছে বড় সড়ো একটা নেম প্লেট। তাকে গোটা গোটা শব্দে লেখা কাজী অফিস। এই নামটা দেখার জন্য তুবা মোটেও প্রস্তুত ছিল না। কৌশিক যে তুবাকে সোজা কাজী অফিসে নিয়ে আসবে, সেটা ছিল তুবার কল্পনার বাইরে। তুবার ভাবনার মাঝে কৌশিক আলতো করে ওর হাতটা চেপে ধরলো, মৃদু কণ্ঠে বলল, চল। কিন্তু তুবা গেল না, এক পাও সামনে এগোলো না, বরং বরফের মতো জমে দাঁড়িয়ে রইল সেখানেই। হাতে টান পরে কৌশিক ভ্রু কুচকে পেছনে ফিরে তাকালো। হতবম্ব তুবার চোখের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি? আমরা এখানে কেন এসেছি? অবদের মতো প্রশ্ন করে বসলো তুবা। চোখে মুখে তখনও বিস্ময় লেপ্টে আছে। বিপরীতে কৌশিক মৃদু হাসলো, 2 কদম এগিয়ে এসে তুবার মুখোমুখি হয়ে দাঁড়ালো। তুবার চোখে চোখ রেখে বলল, কাজী অফিসে মানুষ কি করতে আসে? বিয়ে করতে? সাক্ষী হিসেবেও আসে? আপাতত সাক্ষী নয়, আমরা বিয়ে করতে এসেছি। এটুকু বলে থামলো কৌশিক। তুবা তখনও অবুঝের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ওর এমন চাহনি দেখে কৌশিক আলতো হাসলো। ডান হাতে তুবার বাম গাল আগলে ধরে মোহনীয় কণ্ঠে বলল, আজ তোর মনের সব ভয় দূর করে দেব জান। নিজেকে পার্মানেন্টলি তোর নামে লিখে দেব। একটা স্বচ্ছ সাদা কাগজে বড় বড় করে লিখে দেব, আজ থেকে এই কৌশিক ভুইয়া শুধুমাত্র তুবা আফরিনের। কৌশিকের উপর দখলদারি থাকবে এক এবং একমাত্র তুবার। বলতে বলতে স্বচ্ছ হাসলো কৌশিক। তুবা নির্নিশেষ তাকিয়ে রইল কৌশিকের সমুদ্রের ন্যায় গভীর 2 চোখে। যে চোখ তুবাকে বারে বারে প্রেমের অনুভূতি বোঝায়। তুবা হারিয়ে যায় অজানা রাজ্যে। মুখের খেই হারায়, শুধু নয়নে ছড়িয়ে পড়ে মুগ্ধতা। তুবাকে আবারও ঘোরের মধ্যে ডুবতে দেখে ঠোঁট কামড়ে হাসলো কৌশিক। তুবার একটা হাত আলতো করে মুঠোয় পরে নিয়ে কাজী অফিসের ভেতর চলে গেল। ভেতরে গিয়ে আরো এক দফা চমকে গেল তুবা। আজ যেন তার চমকানোর দিবস। ভেতরে অলরেডি মৌমিতা, নীরব, রিয়া, রিমি উপস্থিত আছে। সবার থেকে নজর সরিয়ে তুবার নজর গেল একদম পেছনে। সেখানে 2টো গোলাপের মালা হাতে ভূতের মতো দাঁড়িয়ে আছে রবিন। এই মুহূর্তে এই জায়গায় রবিনকে তুবা মোটেও আশা করেনি। তুবা ভেবে পাচ্ছে না এই আগাছা গড়াগড়ি করতে করতে এখানে পৌঁছলো কিভাবে। ভয় ভয় চোখে একবার কৌশিকের দিকে তাকালো তুবা। কৌশিকের নজর আগে থেকেই তুবার দিকে ছিল। দুজনের চোখাচোখি হতেই কৌশিক ঠোঁট ছাড়িয়ে হাসলো। সামান্য ঝুঁকে তুবার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, ডোন্ট ওয়ারি জান, রবিনকে আমি ডেকে এনেছি। আমার তরফ থেকে সাক্ষী লাগবে তো? ও আমার সাক্ষী হবে। তুবা আরো একবার হতবম্ব নয়নে তাকালো। সবকিছু মেয়েটার মাথার উপর দিয়ে যাচ্ছে। তুবার চিন্তা ভাবনায় ইতি টানতে ওকে হাত ধরে একটা চেয়ারে বসিয়ে দিল কৌশিক। নীরবের হাতে একটা শপিং ব্যাগ ছিল। কৌশিক সেই ব্যাগ থেকে একটা লাল রঙের বউ ওড়না বের করলো। চেয়ারে গুটিসুটি মেরে বসে থাকা তুবার মাথায় নিজ হাতে ওড়নাটা ছড়িয়ে দিল। একটা হাত টেবিলে রেখে অন্য হাত তুবার চেয়ারে রেখে সামনে ঝুঁকলো কৌশিক। অর্ধ ঘোমটার আড়ালে তুবার মুখটা একবার দেখে মুগ্ধ কণ্ঠে বলল, পারফেক্ট, এবার বউ বউ লাগছে। এর পরপরই নিচে গিয়ে তুবার পাশের চেয়ার টেনে বসলো। সামনেই বসে আছেন দাড়িওয়ালা টুপি পরিহিত একজন মাঝবয়সী লোক। কৌশিক তাকে উদ্দেশ্য করে বলল, কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করুন। ধর্মীয় নিয়ম অনুযায়ী
অনুযায়ী বিয়ের কাজ সম্পন্ন করা হলো। কবুল বলার সময় কৌশিক ছিল সুপার ফাস্ট, কিন্তু তুবা ছিল তার সম্পূর্ণ বিপরীত। অত্যন্ত ধীরে সুস্থে কবুল বলেছে মেয়েটা। মাথায় তার এক গাধা চিন্তা। পরিবারের অগোচরে বিয়ের মতো একটা সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেললো দুজন। বাড়ির সবাই যখন জানবে তখন কি হবে? হাজারো চিন্তা ভাবনা নিয়ে রেজিস্ট্রি পেপারেও সাইন করলো তুবা। উপস্থিত সবাই সাক্ষী হিসেবে সাইন করলো। মৌমিতা দুই পক্ষেরই সাক্ষীর খাতায় নাম লেখা দিয়ে সবশেষে রবিন এগিয়ে এলো সামনে। বেচারার চেহারা ফ্যাকাশে। ওর হাত থেকে একটা মালা নিয়ে কৌশিক তুবার গলায় পরিয়ে দিল। এরপর অপর মালাটা তুবার হাতে ধরিয়ে দিল, ইশারায় বোঝালো এবার এটা আমাকে পড়া। তুবা ধীরে সুস্থে পায়ের পাতায় ভর দিয়ে কৌশিকের গলায় মালা পরিয়ে দিল। সঙ্গে সঙ্গে হাততালির শব্দ প্রতিধ্বনি হলো চারিদিকে। তুবা লাজুক চাহনিতে একবার তাকালো কৌশিকের দিকে। হঠাৎ করেই কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। গাল দুটো থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। তুবার লজ্জা আরো এক ধাপ বাড়িয়ে দিতে আচমকা কৌশিক হাঁটি মুড়ে বসে পড়ল মাটিতে। হাতে একটা ফুটন্ত লাল গোলাপ। কৌশিকের চোখে মুগ্ধতা, কণ্ঠে এক আকাশ সমান প্রেম। আমার জান, আমার হৃদয়ের মালকিন, আমার প্রেম রাজ্যের একমাত্র রানী। আজ এই আকাশ, এই বাতাস, এই ভূখণ্ড, এই পৃথিবী এবং আমার দেহে বয়ে চলা প্রতিটা নিঃশ্বাসকে সাক্ষী রেখে এই আমিটাকে তোর নামে লিখে দিলাম। কৌশিক তোবার, শুধুই তোবার। এর বাইরে কৌশিকের আর কোনো আশ্রয় নেই। কৌশিকের পৃথিবী তোবার থেকে শুরু এবং তোবার কাছেই সমাপ্ত। বাকি সব মরীচিকা, চোখের ভুল অথবা মনের ভ্রম। আমার মনের সকল প্রেম, সকল পাগলামি, সকল ব্যাকুলতা, সাথে এই পুরো আমিটাকে নিজের আঁচলে বাঁধতে প্রস্তুত তো জান? পারবি তো এই অগোছালো পাগল ছেলেটাকে সামলাতে? পারবি তো আমার ভালোবাসার অত্যাচার সহ্য করতে? অবশ্য এই ক্ষমতা শুধু তোর মধ্যেই আছে। তুই ছাড়া আর কেউ কৌশিককে সামলাবার কাবিল নয়। নিজের করে নিবি এই পাগল প্রেমিকটাকে। ওয়াদা করছি, তোকে সারা জীবন ভালোবাসবো। বুকের ভেতর খুব যত্ন করে আগলে রাখবো। কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো আফসোস তোকে ছুঁতে পারবে না। আজ থেকে আমার ভাগের সকল সুখ আমি তোর নামে লিখে দিলাম। আর তোর ভাগের সকল দুঃখ আমি আপন করে নিলাম। থাকবি তো সারা জীবন আমার সাথে? এক বিশাল আবেগী আকুলতা ঢেলে বাক্যগুলো আওড়ালো কৌশিক। নিজের বক্তব্য শেষ করে তুবার দিকে হাপ্পিতেশ নয়নে তাকিয়ে রইল। হাতে এখনো ধরে রাখা গোলাপ। অধীর আগ্রহে কৌশিক অপেক্ষা করলো তুবার জবাবের। এদিকে তুবার যেন খুশিতে মরে যেতে মন চাইছে। সে শুধু কৌশিকের থেকে একটু ভালোবাসা চেয়েছিল। বিনিময়ে কৌশিক যে এত ভালোবাসা ঢেলে দেবে সেটা ছিল তুবার ধারণার বাইরে। আজ যেন তুবার শুধু অবাক হওয়ার দিন। অত্যাধিক আনন্দে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে মেয়েটা। শুধু ছলছল নয়নে কৌশিকের চোখের দিকে তাকিয়ে আছে। কৌশিক অধৈর্য হলো, আকুল ভরা কণ্ঠে বলল, জবাব দিবি না জান? আমি অপেক্ষা করছি। আচমকা তুবার যেন হাত পা ভেঙে এলো। শরীরের শক্তি ফুরিয়ে যেতে চাইছে, বুকটা চিনচিন করে উঠছে। এত সুখ সুখ অনুভূত তুবা আগে কখনো অনুভব করেনি। ভালোবাসায় যে এত সুখ তুবা আগে বোঝেনি। মুহূর্তেই সামনে সবকিছু ভেঙে চুরে তুবা আছড়ে পড়লো হাঁটু মুড়ে থাকা কৌশিকের বুকে। শক্তিহীন দেহটা ছেড়ে দিল প্রশস্ত বাহুর জিম্বায়। কৌশিক সঙ্গে সঙ্গে ধরে ফেললো তুবাকে। এক প্রেমময় আলিঙ্গনে জড়িয়ে নিল নিজের সাথে। তুবার চোখের জল বাঁধ ভাঙলো। কৌশিককে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে উঠল তুবা। ভাঙা কণ্ঠে আওড়ালো, আই লাভ ইউ কৌশিক ভাই। ব্যাস, কৌশিকের আর কি চাই? এই একটা বাক্য শোনার জন্য বছরের পর বছর তার কান জোড়া চাতকের ন্যায় অপেক্ষা করছিল। আজ এতগুলো বছর পর অপেক্ষার অবসান ঘটল। কৌশিক শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল তুবাকে। তুবার মাথায় ছোট্ট করে চুমু খেয়ে বিড়বিড় করে আওড়ালো, ব্যাস, আর কিছু চাই না আমার, বেশি না। তুই শুধু একটু ভালোবাসা দিস জান, বাকিটা আমি আমার ভালোবাসা দিয়ে পুষিয়ে নেব। দুজনে
একে অপরের সঙ্গে কতক্ষণ এভাবে লেপ্টে ছিল কে জানে। অনুভূতির সাগরে ভাসতে ভাসতে দিন দুনিয়া চিন্তায় ভুলে বসেছে দুজন। ওদের ভাসমান অবস্থা দেখে মাটিতে নামাতে মৌমিতা গলা খাকারি দিয়ে উঠল। কারোর গলার আওয়াজ শুনে হকচকিয়ে গেল তুবা। তড়িঘড়ি করে কৌশিকের থেকে দূরে সরে দাঁড়ালো। একবার আর চোখে তাকিয়ে দেখলো সবাই ওদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। তুবা পুরো ঘরে নজর বুলালো। বর্তমানে এখানে কাজী সাহেব অনুপস্থিত। লজ্জায় হতভম্ব তুবা ধপ করে চেয়ারে বসে দুই হাতে মুখ ঢেকে নিল। এই লজ্জা থেকে বাঁচতে কি করবে মেয়েটা? দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাবে, নাকি মাটি খুঁড়ে মাটির নিচে ঢুকে যাবে? ভেবে চিনতে উপযুক্ত জবাব না পেয়ে মুখ ঢেকে আর্তনাদ করে উঠল তুবা। অপরদিকে কৌশিক যেন পুরোই তুবার বিপরীত। সেখানে সবার সামনে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, লজ্জায় তুবা মুখ লুকাতে ব্যস্ত। সেখানে কৌশিক যেন পুরোই ভাবলেশীন, বরং চোখে মুখে তার বিরক্তি। এক বুক বিরক্তি নিয়েই মৌমিতার বিরুদ্ধে অভিযোগ করল। মানে আমার সুখ তো সহ্য হয় না, তাই মৌ? যেই দেখলি তোর ভাই বহু বছরের প্রতীক্ষার পর একটু সুখের দেখা পেয়েছে, সঙ্গে সঙ্গে ব্যাগরা দিতে হাজির। শাকচুন্নি একটা। কৌশিকের খোঁচা মারা কথা শুনে রেগে গেল মৌমিতা। তেরে এসে বলল, কি বললি তুই? কানে কম শুনছিস? চল ডাক্তার দেখাই। একদম বাজে কথা বলবি না ভাই, ভুলে যাস না আমি তোর বড়, একটু তো সম্মান দে। তোকে বড় মানে কে? আমি তো কোনো কালেই মানি না। তুই না মানলেও আমি তোর বড়। এতই যদি বড় হতিস তাহলে এটুকু জ্ঞান থাকতো, দুজন কাপল রোমান্স করার সময় তাদের ডিস্টার্ব করতে হয় না, চুপচাপ সেখান থেকে কেটে পড়তে হয়। সেই ম্যানার্স তো তোর মধ্যে নেই, যেটা আমার মধ্যে ভরপুর আছে। এখান থেকেই প্রমাণ হয় তুই আমার ছোট। মৌমিতা জবাব দেওয়ার ভাষা হারিয়ে ফেলল। আঙুল তুলে শাসিয়ে কিছু বলতে গিয়েও ভেবে পেল না কি বলবে। ঝগড়ায় হেরে গিয়ে অতিষ্ঠ ভঙ্গিতে বলল, তুই তুই একটা অসভ্য। সভ্য কোনো কালেই ছিলাম না, আর না নিজেকে কখনো সভ্য প্রমাণ করার চেষ্টা করেছি। ইউ নো না, তোর থেকে ভালো আমাকে আর কে চেনে? মায়ের পেট থেকেই তো আমার লেজ ধরে ঘুরছিস। কৌশিকের ভাবলেশীন উত্তর। মৌমিতা নিজের মেজাজ হারালো। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সোজা দুবার হাতটা চেপে ধরে হন হন করে বেরিয়ে গেল সেখান থেকে। পেছন থেকে কৌশিক চেঁচিয়ে উঠল, ওই হাতি, আস্তে, আমার পিঁপড়ের মতো বউটার ব্যথা লাগবে। আজ দুবার মনটা বেজায় ফুরফুলে। তখন কাজী অফিস থেকে বাড়িতে ফেরার পর থেকেই তুবা হাওয়ায় উঠছে, মনে যেন নতুন করে রং লেগেছে। কুশন বুকে জড়িয়ে ধরে মিটিমিটি হাসছে, আবার কখনো হেসে সোফায় গড়াগড়ি খাচ্ছে। ওর এমন অদ্ভুত আচরণ দেখে চোখ পাকিয়ে তাকালেন ময়না বেগম। চোখের ইশারায় কাজ না হওয়ায় জোরে জোরে ধমকে উঠলেন, এই তোর কি হয়েছে রে? এমন অদ্ভুত ব্যবহার করছিস কেন? মায়ের ধমক শুনে মিয়ে গেল তুবা, কিন্তু পরপরই দুই হাতে মুখ চেপে দৌড়ে দোতারায় নিজের ঘরে চলে গেল। মেয়ের এমন সন্দেহজনক আচরণ দেখে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দোলালেন ময়না বেগম। তার মায়ের মন গড়া ভাষায় বলছে কিছু একটা গন্ডগোল আছে, মেয়েটা তলে তলে নিশ্চয়ই কোনো শয়তানি করছে। বিড়বিড় করে মেয়েকে বকতে বকতে তিনি রান্নাঘরে ছুটলেন। রাতে খাওয়ার টেবিলে একত্রিত হয়েছে সবাই। রাইমা আজ সন্ধ্যায় বাড়ি ফিরে গেছে। এতে করে তুবার ফুরফুরে মনে প্রজাপতির পাখা লেগেছে যেন, রঙিন ডানা মেলে মনটা হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। বাড়িটা কি সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে, বাতাসও মনে হচ্ছে ফ্রেশ, স্বচ্ছ, পরিষ্কার। তুবা লাজুক চাহনিতে একবার আর চোখে পাশে বসা কৌশিকের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল তুবার। কৌশিক ওর দিকে খেয়ে ফেলবো লুকে তাকিয়ে আছে। তুবা বুঝলো না হঠাৎ এই লোকটার গরম হওয়ার কারণ কি। একটু আগেও তো কত রোমান্টিক রোমান্টিক কথা বলছিল। তুবা মুখ ভেঙচি কেটে খাওয়ায় মনোযোগ দিল। খাওয়ার এক পর্যায়ে জামাল সাহেব কথা শুরু করলেন, ভাবছি একবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসব। বাবা মা মারা যাওয়ার পর থেকে বহুদিন গ্রামে যাওয়া হয় না, মনটা বড্ড টানছে। তাছাড়া বাচ্চাদের পরীক্ষাও অনেক দেরি আছে। তোমরা সবাই সম্মতি দিলে খুব তাড়াতাড়ি একটা দিন ঠিক করব। কি বলো সবাই? বেড়াতে যাওয়ার
কথা শুনে চোখ দুটো চকচক করে উঠল তুবার। কতদিন পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না, এবার বেশ মজা হবে। তুবার আগ্রহ আরো একদম বাড়িয়ে দিতে রিয়া বলে উঠল, বড় চাচু, গ্রামে প্রতি বছর এই সপ্তাহেই তো মেলা বসে, তাই না? জামাল সাহেব মাথা নেড়ে সায় জানালেন। খেতে খেতে জবাব দিলেন, হুম, এটা বছরের সবচাইতে বড় মেলা। ছোটবেলায় অনেক ঘুরেছি এই মেলায়। মেলায় গিয়ে মায়ের জন্য তালপাতার হাত পাখা ও তহুদের জন্য তালপাতার বাঁশি আর লুৎফুরের জন্য মাটির ঘোড়া কিনে নিয়ে যেতাম। কত সুন্দর ছিল সেই সোনালি দিন। হাই, সময়ের সাথে সাথে সেই সোনালি রং হারিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। বলতে বলতে অতীতে হারিয়ে গেলেন জামাল সাহেব। চোখ দুটো ছলছল করে উঠল। আখি দুয়ারে ভেসে উঠল ছোটবেলার মিষ্টি মধুর স্মৃতি। জামাল সাহেবের দেখা দেখি বাড়ির ছোট দুই কর্তাও আবেগী হয়ে পড়লেন। হয়তো অতীতের খানিক ঝলক তাদের চোখেও ভেসে উঠেছে। বাপ চাচাদের ছলো ছলো চোখ দেখে মন খারাপ হয়ে গেল তুবার। হাসি খুশি মুখটা মুহূর্তেই চুপসে গেল। ঠিক সেই মুহূর্তে এক পরিচিত কণ্ঠের শীতল বাক্য সবার কানে বাড়ি খেলো, তাহলে চলো আরও একবার গ্রামে গিয়ে স্মৃতিচারণ করে আসো। এবার না হয় বাপ চাচাদের সাথে ছেলেমেয়েরাও সঙ্গ দেবে। সবাই একজোটে তাকালো কৌশিকের দিকে। জামাল সাহেব ছেলের প্রস্তাবে খুশি হয়ে গেলেন। সবাই একে একে মাথা নেড়ে সম্মতি জানালো। হুট করেই পুরো বাড়ি জুড়ে খুশি খুশি আমেজ ছড়িয়ে পড়ল। খাওয়া শেষে সবাই নিজেদের ঘরে ব্যাগপত্র গোছাতে ব্যস্ত। ঠিক করা হয়েছে আগামীকালই সবাই গ্রামের বাড়ির উদ্দেশ্যে বের হবে। সেখানে সপ্তাহখানেক থেকে আবারও শহরে ফিরে আসবে। বাড়ির কর্তারা নিজেদের ব্যবসা সামলানো বিধায় ছুটি কাটার কোনো ঝামেলা নেই। আর বাচ্চারা তো স্কুল কলেজ ফাঁকি দেওয়ার উস্তাদ। রাত তখন 11টা ছুঁই ছুঁই। এই মুহূর্তে বাড়ির সবাই যার যার নিজের ঘরে অবস্থান করছে। সুযোগ পেয়ে তুবা ঘর থেকে বেরিয়ে এলো। পা টিপে টিপে বারান্দা পার করে কৌশিকের ঘরের দরজার সামনে এসে হাজির হলো। চাপানো দরজাটা আলতো হাতে সামান্য খুলে ভেতরে মাথা ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে চোয়াল ঝুলে পড়ল তুবার। কৌশিক মাত্রই গোসল সেরে বেরিয়েছে। তার আবার সকালে এবং রাতে 2 বেলা গোসল করার অভ্যেস। তুবা সরু চোখে কৌশিককে পর্যবেক্ষণ করতে লাগলো। গলায় একটা তোয়ালে ঝুলানো, পরনে শুধু হাঁটু পর্যন্ত তোয়ালে পেঁচানো, উপরিভাগ খালি। আচমকা এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে হকচকিয়ে গেল তুবা। বোধ জ্ঞান খুইয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। সে ভেতরে ঢুকবে নাকি ঘরে ফিরে যাবে বুঝতে পারল না। এমন সময় হুট করে কৌশিক ভূতের মতো তুবার সামনে এসে দাঁড়ালো। এরপর এক টানে তুবাকে ভেতরে টেনে দিয়ে ঠাস করে দরজা আটকে দিল। তুবা লজ্জা ভয় আতঙ্কে দেয়ালের দিকে সেটে গেল একদম। কৌশিক একদম এগিয়ে এলো। তুবার এক পাশের দেয়ালে হাত ঠেকিয়ে সামনে ঝুঁকলো। ধিমি কণ্ঠে বলল, কি আমার ইজ্জতের দফা রফা না করে শান্তি পাচ্ছিস না, তাই না? তুবা নজর লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি করলাম? কি করলি মানে? যখন তখন যেখানে সেখানে উকিঝুঁকি মারিস, এসবের প্রয়োজন কি? দেখতে চাইলে সরাসরি বল, আমি নিজ দায়িত্বে সব খুলে তোর সামনে হাজির হচ্ছি। অন্তত দরজার আড়াল থেকে উকিঝুঁকি মেরে আমার ইজ্জতের ফালুদা বানাস না। তুবা আর চোখে একবার কৌশিকের উন্মুক্ত বুকের দিকে তাকালো। ফর্সা বুকটা অল্প স্বল্প রোম ধারা আবৃত, তাতে পানির কণা মুক্তোর মতো চিকচিক করছে। তুবার লোভ বেড়ে গেল। প্রশস্ত বুকটা একবার ছুঁয়ে দিতে মন চাইল। পরপরই নিজের বেহেয়া মনকে জোরে সোরে ধমক দিয়ে শান্ত করলো তুবা। মুখে মিনমিন করে বলল, আমি তো শুধু আপনার লাগেজ গুছিয়ে দিতে এসেছিলাম। কৌশিক আরো একটু ঝুঁকলো। তোমার মুখোমুখি হয়ে বাঁকা হেসে বলল, এখন থেকেই বউয়ের মতো বিহেভ করা শুরু করে দিয়েছিস? আমি যদি বরের মতো বিহেভ শুরু করি তখন কি করবি? কি করব? সেটাই তো আমার প্রশ্ন। তুবা মাথা নিচু করে রইল। 2 পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে ফ্রোল খোটলাতে লাগলো। কৌশিক এক পলক তাকালো সেদিকে, এরপর শান্ত চোখে তাকিয়ে বলল, কি চাই? তুবা আর চোখে একবার কৌশিকের দিকে তাকালো, কিন্তু সরাসরি চোখে চোখ রাখার সাহস হলো না। তুবা মাথা নিচু রেখে বিড়বিড় করে আওড়ালো, এত রাতে গোসল করেছেন কেন? তুই এটা জানতে
উকিঝুঁকি মারছিলি? তুবার ভেতরে সব গুলিয়ে গেল। বোকার মতো একবার উপর নিচ মাথা নাড়লো, আবার আবার ডানে বামে মাথা দোলালো, অর্থাৎ হ্যাঁ না দুটোই বোঝাচ্ছে। তুবার এমন এলোমেলো অবস্থা দেখে হেসে ফেললো কৌশিক, মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, অভ্যাস করছি, যাতে ভবিষ্যতে হুট করে জ্বর না চলে আসে। তুবার কান গরম হয়ে গেল, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে আবার খুলল। কৌশিক ফের প্রশ্ন করলো, আর কোনো প্রশ্ন? হঠাৎ বিয়ে কেন করলেন প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে। উত্তর না জেনে শান্তি পাচ্ছি না। শরীরের উসাল মাসাল বেড়ে গেছিল, কন্ট্রোল করতে পারছিলাম না, তাই বিয়ে করে নিলাম। এবার ঠান্ডা হতে বাসর করা দরকার। করবি?